গল্প আমার বাহুডোরে আবদ্ধ তুমি, লেখনীতে নুসাইবা জান্নাত আরহা। গল্প পর্ব ১। এমন একটা বেহায়া নির্লজ্জ মেয়ে কিনা আমার নিজের মেয়ে, ভাবতেই ঘৃণায় আমার সমস্ত শরীর রিড়ি করছে। সি, ওকে জন্ম দেওয়ার আগে মরে গেলাম না কেন আমি? হুঙ্কার ছেড়ে উক্ত কথাটি মেয়ের উদ্দেশ্যে বলে ঘৃণায় মুখ ফিরে নিলেন লাবণী রহমান। নিজের জন্মদাত্রী মায়ের মুখ থেকে এমন একটা কথা শুনতে হবে, এটা কখনো ভাবতে পারেনি মেহেরুন। পায়ের তলার মাটি যেন ইতিমধ্যে সরে গিয়েছে তার। একটা বাইরের লোকের কথা শুনে কিনা শেষমেশ অবিশ্বাস করে বসলো তার মা সহ তার পরিবারের সবাই। মেহেরুনের কর্তা কীর্তিকলাপের কথা শুনে বাড়ির উপস্থিত সবার মুখে এমন একটাই শব্দ, সি সি। আগুনে ঘি ঢালার মতো করে লাবণী রহমানকে উস্কে দিতে তার সাথে তাল মিলিয়ে নাজিয়া সুলতানা কটাক্ষ করে বলে উঠলেন, দেখলে তো, মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না, কিন্তু তলে তলে এত কিছু আজ না হয়ে হাতে নাতে ধরা পড়েছে। এর আগে আমাদের দৃষ্টির অগোচরে আরও কত কী করে বেরিয়েছে তা কে জানে। ছোট যা এর কথা শুনে আরও বেশি ফুঁসে উঠলেন লাবণী রহমান। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকেন মেহরুনের দিকে। মায়ের কাছে গিয়ে দৌড়ে হাঁটু গেড়ে পায়ের কাছে বসে ফুপিয়ে কেঁদে উঠে মেহরুন। মায়ের হাত দুখানি শক্ত করে জড়িয়ে ধরে নিজের হাতের মুঠোয় কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বিশ্বাস করো মা, আমি কিচ্ছুটুক করিনি। ওই লোকটা তোমাদের যা বলছে সব মিথ্যে, সব। বিশ্বাস করো আমায়। এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিলেন লাবণী রহমান। মেহরুন আরও কিছু বলার পূর্বেই ঠাস করে থাপ্পড় পড়ে তার গালে। রাগে ফুঁসছেন তিনি, একটা থাপ্পড় মেরে ক্ষান্ত হননি, আরও দু চারটে থাপ্পড় বসিয়ে দিলেন মেহরুনের গালে। ফলে মেহরুনের ফর্সা গালে মুহূর্তে রক্তিম আবার ছড়িয়ে পড়ে, সেই সাথে ৫ আঙ্গুলের ৫টা দাগ ধীরভাবে বসে যায়। শক্ত করে মেহরুনের গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে লাবণী রহমান বললেন, বিশ্বাস করব কাকে? তোমায়, যে কিনা বিশ্বাসের মর্যাদায় রাখতে জানে না। মেহরুন কাঁদতে কাঁদতে আবারও লাবণী রহমানের হাত ছুঁতে গেলে তিনি হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, খবরদার, ওই পাপিষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবি না আমায়। আজ থেকে আমার মেয়ে মৃত আমার কাছে। নিজের হাতে এতদিন যত্ন করে বড় করেছে কি ছেলেদের সাথে ঢলাঢলি করার জন্য? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। মেহরুন হাঁ করে তাকিয়ে আছে কিছুক্ষণ। যে মা তার গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত পড়তে দেয়নি, একটু কাঁদলেই যার মন আনচান করত, সব সময় যে মা আগলে রেখেছে, আজ সেই মাই তাকে প্রহার করেছে। কটু কথা শোনাতেও যেন দুদণ্ড ভাবছে না তার মা। আর সেই মাই তার চোখে জল দেখে আগলে রাখার বদলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মেহরুনের চোখ ছাপিয়ে এখনও মুক্তদানার মতো অশ্রু গড়িয়ে পড়ছে। এসব দেখেও কি নিষ্ঠুর মনে মায়া হয় না? দূরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ সবটাই পর্যবেক্ষণ করছিল মহামান্য সেই মানুষটি, যার জন্য কলঙ্কিত হয়েছে। এমন মিথ্যে অপবাদ শুনতে হচ্ছে, যার জন্য আপনজনদের কাছে থেকে এত কটাক্ষের বাণী শুনতে হচ্ছে মেহরুনকে। মেহরুনের কান্না দেখে কি আদৌ মানুষটার মধ্যে কোনো ভাবান্তর ঘটল? তা বোঝা গেল না তার গম্ভীর মুখশ্রী দেখে। কি চলছে তার মনে? মেহরুন আর মায়ের পায়ের কাছে বসে না থেকে সেই মহামান্য মানুষটার কাছে ছুটে গিয়ে শক্ত হাতে কলার চেপে ধরে দাঁত কিরমির করে ক্রুদ্ধ গলায় বলে ওঠে, কেন মিথ্যে অপবাদ দিলেন আমার নামে মিস্টার আবরিশাম খান আদরিশ? কেন আমার থেকে আমার পরিবারকে আলাদা করতে চাইছেন আপনি? আমার চরিত্রে কলঙ্কের দাগ দিলেন কেন? আপনি সবাইকে সত্যিটা বলে দিলে তো সব মিটে যেত। তাহলে মিথ্যের আশ্রয় কেন নিচ্ছেন? কী লাভ হচ্ছে এতে আপনার? কি হলো, চুপ করে আছেন কেন আপনি? আমার প্রশ্নের জবাব দিন। দোতলার করিডোরের দিকে তাকিয়ে বাঁকা হাসে আদৃশ। মেহরুনের দিকে ফিরে মুখটাকে পুনরায় গম্ভীর করে নেয় সে। শক্ত হাতে মেহরুনের হাত চেপে ধরে কলার থেকে ঝাড়ি মেরে সারিয়ে দেয় হাতটা। কলার জেরে মেহরুনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই এই আবরিশাম খান আদৃশ। কথাটা মাথায় থাকে যেন মিস মেহরুন ইবনাত। অন্যথায় কী হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। আর হ্যাঁ,
নেক্সট টাইম আমার কলার ধরার সাহস দেখাতে আসবে না। ফল যে খুব একটা সুখকর হবে না, সেটা বুঝতেই পারছো। মেহরুনের চোখে এখনও অশ্রু টলমল করছে। অশ্রুসিক্ত নয়নে একরাশ ঘৃণা নিয়ে আদৃশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার কারণেই আমার পবিত্র আত্মা কলুষিত হয়েছে আজ। শুধুমাত্র আপনার কারণে সবাই অবিশ্বাস করছে আমায়। আপনার প্রতি এতদিন যে শ্রদ্ধাবোধটুকু ছিল তা আজ ঘৃণায় পরিণত হয়েছে। আই জাস্ট হেট ইউ, মিস্টার আবরিশাম খান আদৃশ। মেহরুনের দিকে তাকিয়ে শুধু স্মিত হাসে আদৃশ। তবে আদৃশ হতে কোনো উত্তর মেলে না আর। ওদের দুজনকে আড়ালে কথা বলতে দেখে আবারও মাঝখান দিয়ে ফুরন কেটে নাজিয়া সুলতানা অর্থাৎ মেহরুনের চাচি বলে উঠলেন, দেখো ভাবি, তোমার মেয়ে আবারও ওই ছেলের সাথে কী যেন কী সব বলছে। এত বড় একটা পাপ করার পর মায়ের হাতে চর খেয়েও মেয়েটার মনে কোনো ভয় ডর বা লজ্জা বলতে কিচ্ছু নেই। সি, কি বেহায়া মেয়ের বাবা। নাজিয়া সুলতানার কথায় যেন আরও তেতে উঠলেন লাবরী রহমান। তিনি নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না। যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে তিনি গুমড়ে মরছেন। নিজের মেয়ে বলে কথা, শত হোক ফেলে তো আর দিতে পারেন না। যে মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, সেই মেয়ে তাকে এভাবে ঠকাতে পারল, এটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে তার। কোনো মাকে আদৌ পারে নিজের মেয়েকে নিয়ে এমন কটুবাক্য শুনতে? সেখানে তো তিনি নিজের চোখে দেখেছেন। তিনি নিজেকে এই মুহূর্তে কীভাবে সামলাবেন তা জানা নেই তার। ক্লান্ত লাগছিল বলে চোখের পাতাটা একটু লেগে এসেছিল। হঠাৎ বাড়িতে এত হইহুল্লোর চিৎকার চেঁচামেচি শুনে দরভরিয়ে উঠে দ্রুত রুম থেকে বেরিয়ে আসলেন মেহনত আকবর। সিঁড়ি বেয়ে মেহনত আকবরকে নামতে দেখেই দৌড়ে গিয়ে ঝাঁপড়ে ধরল মেহরুন। বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে তার নাকের ডগা লাল হয়ে গিয়েছে। নাক টেনে টেনে বলল, সবাই অবিশ্বাস করলেও তুমি অন্ততপক্ষে বিশ্বাস করো আমায়। বিশ্বাস করো তোমার মেয়ে এমন নিকৃষ্ট কাজ করতে পারে না বাবা। মেহনত আকবর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি আসলে বুঝতে পারছেন না এখানে হচ্ছেটা কি। তবুও শান্ত গলায় বললেন, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন এভাবে? আর এত হই হুল্লোড় হচ্ছ কেন বাড়িতে? মেহরুন কিছু বলার পূর্বেই নাজিয়া সুলতানা পাশ থেকে বলে উঠলেন, বড় ভাই, এই মেয়ে যা করেছে তা মুখে আনার মতো না। ছি, কি লজ্জা, কি লজ্জা। ব্রু কুঁচকে ফেললেন মেহনত আকবর। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে নজর পড়তেই তিনি বলে উঠলেন, আদৃশ বাবা, তুমি এখানে? এগিয়ে আসা আদৃশ, মুখে তার হাসির রেখা স্পষ্ট। অতল স্পর্শী ডাগর চক্ষুদয়ে কী যেন এক ভাবের খেলা চলছে, তা বোঝার সাধ্য নেই। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে মেহনত আকবরের উদ্দেশ্যে আদৃশ বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে কিছু বলার আছে আমার। ওয়ালাইকুম সালাম, তো বলো কি বলবে। আপাতত সবার সামনে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না আমি। তিনি আর কোনো কথা না বাড়িয়ে আদৃশকে নিয়ে বাগানের দিকে চলে গেলেন। ওদের চলে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রয় মেহরুন। কারো মুখে এখন যেন রাটিও নেই। রুমের মাঝে এখন পিনপতন নীরবতা বিরাজ করছে, এ যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে দুজনেই এসে হাজির হয়। দুজনের চোখে মুখে দেখে কিছু বোঝার উপায় নেই। মেহনত আকবর কিছুক্ষণ গম্ভীর দৃষ্টি তাকিয়ে রইলেন মেহরুনের দিকে। তিনি এই মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। মেহনত আকবর কি ভাবছেন বা সামনে কি করবে তা বোঝা মুশকিল। অন্যদিকে আদৃশের অদরের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠেছে। দোতলার করিডোরের রেলিংয়ে হাত রেখে এতক্ষণ যাবৎ সব কিছু পর্যবেক্ষণ করছিল। সবটা দেখে যেন আগন্তুকটির প্রাণ জুড়িয়ে যায়। প্রাণ ভরে শ্বাস নিয়ে কুটিল হাসল সে। মেহরুনকে এবারে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারলে তবে তার শান্তি মিলবে। বোধবেশে নিষ্প্রাণ চাহনিতে ড্রেসিং টেবিলের আয়নায় দৃষ্টি নিবদ্ধ। প্রাণবন্ত মেয়েটা আজ কেমন নিস্তেজ, নিষ্প্রাণ হয়ে পড়েছে। চোখে না আসে কোনো জল, না আসে কোনো অনুভূতি। কেমন যেন পাথর মানবিত পরিণত হয়েছে মাত্র একদিনের ব্যবধানে। মুখে কোনো ভারী মেকআপের আস্তরণ নেই। গালে মায়ের দেওয়া উপহারস্বরূপ থাপ্পড়ের লাল দাগটা মেলায়নি এখনও। ডাগর চক্ষুদয় ফুলে রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। তবে মেরুন কালারের শাড়িতে যেন বেশ মানিয়েছে মেহরুনকে। অথচ
এই শাড়িটা সে শখ করে কিনেছিল তার ভাইয়ের বিয়েতে পরবে সেজন্য। কিন্তু কে জানতো এই শাড়িটাই তার জীবনের কাল হবে। হঠাৎ যেন কোনো এক দমকা হাওয়া এসে তার সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এক মুহূর্তে তছনছ করে দিয়েছে। তার জীবনে যেন ঘন কালো মেঘ ছেয়ে গেছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও মেহরুন এবারের মেয়ে ছিল, কিন্তু এখন তার সাথে আরও একটা পরিচয় যুক্ত হয়েছে। সে এখন খান বংশের একমাত্র পুত্রবধূ, স্বনামধন্য বিশিষ্ট হার্ট সার্জন আবরিশাম খান আদৃশের বিয়ে করা বউ। এটা এখন মেহরুনের জীবনের চরম সত্য। মেহরুন তো অর্থবিত্ত বাড়ি গাড়ি চায়নি, চেয়েছিল একটি শান্তিতে বাঁচতে, কিন্তু তা আর হতে দিল কই আদৃশ। তার ভালোভাবে বেঁচে থাকার অধিকারটাও তো কেড়ে নিল আদৃশ। নিজ পিত্রালয় হতে বিদায় বেলায় মায়ের সাথে শেষবারের মতো দেখাটাও হলো না। খুব করে যে একটু জোরে ধরবে তাও আর হলো কই। অথচ এই মাই তার জীবনের সবটা জুড়ে ছিল। মেহরুনরা ছিল দুই ভাই বোন, বড় ভাই আলভি আর মেহরুন ছোট। পরম মমতায় দুই ভাই বোনকে ছায়ার মতো আগলে রেখেছিলেন মা লাবিবা রহমান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ মেহরুন মায়ের শীতল ছায়া হতে বঞ্চিত। আর মেহরুনের বাবা তো মেয়ে বলতেছিল পাগল, কিন্তু সেই বাবাও আজ বিদায় বেলা মেহরুনের সঙ্গে একটা বাক্য বিনিময় করতে চায়নি। মেহরুন ফুপিয়ে কেঁদে উঠে বাবার একটি হাত শক্ত করে আঁকড়ে ধরে। মেহনত আকবর সারিয়ে নেন নিজের হাতখানা। মেহরুন কিছু বলার জন্য উদ্যত হলে হাতের ইশারায় চুপ করতে বলেন তিনি। আড়ষ্ট কণ্ঠে আওড়ালেন, ছোটবেলা হতে যা চেয়েছো আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি তোমায়। আমি তো আমার দিক দিয়ে কোনো কমতি রাখিনি। সবাই বলতো আমি নাকি খুব বেশি প্রশ্রয় দিয়ে মেয়েকে মাথায় তুলছি। আমি তার তীব্র প্রতিবাদও করেছি, তবে তার প্রতিদান স্বরূপ যে এমন কিছু আমার প্রাপ্য ছিল তা আমি কল্পনাও করিনি। তোমার মা খুব কষ্ট পেয়েছে, কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এসব তোমায় বলে লাভ কি? নতুন জীবনে সুখী হও, যা চেয়েছো তাই পেয়েছো। আমার দায়িত্ব এখন শেষ, এ বাড়িতে আর এসো না। তোমার ছায়াও আমি দেখতে চাই না। বাবার মুখে এমন বাক্য শুনে মেহরুন হাউমাউ করে কেঁদে ওঠে। মেহনত আকবরের প্রচণ্ড কষ্ট হচ্ছে, নয়নের কোণে জল চিকচিক করছে। বাবা হিসেবে মেয়েকে যে এমন ভারী বাক্য শোনাতে হবে তিনি কখনো ভাবেননি। বুকের বাঁ পাশে তার চিনচিন করে ব্যথা অনুভূত হয়। বয়স হচ্ছে তো তার, এ বয়সে তো আর এত কিছু নিতে পারেন না তিনি। অলকে তার চোখে হতে দুপুটো জল গড়িয়ে পড়ে শুষ্ক কপলে। তিনি আদৃশের দিকে তাকিয়ে মুখে গাম্ভীর্য এনে বলেন, আদৃশ, মেয়েটা বড্ড আদরের ছিল আমার, ওর খেয়াল রেখো। কষ্ট দিও না কখনো ওকে। আমি বাবা হিসেবে ব্যর্থ হলেও তুমি স্বামী হিসেবে ব্যর্থ হইও না। মেহরুনের বুক ভারী হয়ে ওঠে বাবার কথা শুনে। চোখ থেকে তার অনবরত জল গড়িয়ে পড়ছে। আদৃশ মেহনত আকবরকে আলিঙ্গন করে নেয়, হাত ধরে চোখের ইশারায় আশ্বস্ত করে তাকে। মেহনত আকবর স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মেহরুন এক দৃষ্টি তার বাবা এবং চিরচেনা শৈশব কৈশোরের স্মৃতি তার আবাসস্থলকে দেখে নেয়। যতক্ষণ না চোখের আড়াল হয়ে গাড়ি ছুটে চলে তার আপন গতিতে। উদ্দেশ্য খানবাড়ি। মেহরুনদের গাড়িটা চোখের আড়াল হতে তার চোখ জোড়া ভিজে উঠে। বাবা শখ করে ছেলের নাম রেখেছিল মেহনত, কিন্তু সন্তানের নামকরণকালে পিতামাতার চরম মূর্খতা বিধাতা পুরুষ অন্তরিক্ষ থেকে অধিকাংশ সময় শুধু হেসেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। এজন্য মেহনত আকবর তার নামের মতো সমস্ত চরম দুঃখে কাটাতে হয়েছে। সুখের এক ফালি রৌদ্র দেখার পূর্বেই তার জীবন অন্ধকার ঘনিয়ে আসে। বৃদ্ধ বয়সে এসে যে মেয়েরা দ্বারা এরূপ কষ্ট পেতে হবে তা কখনো ভাবেননি তিনি। বুকে হাত দিয়ে তিনি নিজ কক্ষে ফিরে চলেন। কারো গলা কাখারিতে মেহরুনের ভাবনার ছেদ ঘটে। আয়নাতে কারো প্রতিচ্ছবি ভেসে উঠতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে মেহরুন। আদৃশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরুনের পানে। একগাল হেসে মেহরুনের দিকে এগিয়ে আসতে আসতে বলল, মাশাল্লাহ, আপনাকে তো বেশ সুন্দর লাগছে মিস মেহরুন ইবনাত। ওহো, একটু ভুল বলে ফেললাম, আমার মিসেস মেহরুন আদৃশ খান। শুনেছি বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েদের সৌন্দর্য ঠিকরে ওঠে। আজ তার বাস্তব প্রমাণ পেলাম। অন্য দিনের মতো হলে আদৃশের এমন মিষ্টি বাণী শুনতে হয়তো মেহরুনের লজ্জায় একেবারে মিহিয়ে যেত, কিন্তু আজ আদৃশের কণ্ঠ মেহরুনের কর্ণকুহরে ঠেকতেই তার সমস্ত শরীর যেন ঝিনঝিন করে ওঠে ক্রোধে। ক্রুদ্ধ গলায় বলে ওঠে, আমার পবিত্র সত্তায়
কলঙ্কের দাগ দিয়ে ক্ষান্ত হননি, তাই নতুন ফোন দিয়ে হাঁটছেন। মুহূর্তেই আদৃশের হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে যায়। অপরাধের দৃষ্টিতে মেহরুনের দিকে তাকায় আদৃশ। অস্ফুট স্বরে বলে, এছাড়া আর কোনো উপায় ছিল না যে? মেহরুনের কর্ণকুহর অবধি পৌঁছালো না আদৃশের উচ্চারণকৃত বাড়ি। আবসা আবসা শুনতে পেল ও গুরুত্ব দেয়নি। হঠাৎ মেহরুন ঢুকরে কেঁদে উঠে। মেহরুনের আচমকা কেঁদে ওঠায় আদৃশ চমকায়। মেহরুনের কাছে গিয়ে মেহরুনকে নিজের দিকে ফিরিয়ে থুতনিতে হাত রেখে বলল, কাঁদছো কেন তুমি? মেহরুন ঝাড়ি মেরে সরিয়ে দেয় আদৃশের হাত। বাজখাই গলায় বলে ওঠে, আমার জীবনটাকে বিষিয়ে দিয়ে আপনি এখন এসেছেন আমি কেন কাঁদছি জিজ্ঞেস করতে? লজ্জা করে না আপনার? আমি আমি আপনার কী ক্ষতি করেছিলাম যে আমার এত বড় সর্বনাশ করলেন? আমায় মিথ্যে অপবাদ দিতে আপনার বুক কাঁপল না একটু? একদমে কথাগুলো বলে থামল মেহরুন। আদৃশ ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু বলার থাকলেও এখন এই মুহূর্তে কিছু বলতে চায় না মেহরুনকে। তাই প্রসঙ্গ পাল্টাতে আদৃশ বলল, মেহরুন তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো এখন। যা করেছেন তাতে করে সারা জীবনের জন্য ঘুম চলে গেছে আমার। মেহরুনের কথা শুনে ঔষধের বাক্স থেকে ঔষধ বের করে ধরে দিল মেহরুনের হাতে। মেহরুন ভ্রুকুচকে তাকিয়ে আছে আদৃশের দিকে। হাই পাওয়ারের ঘুমের ওষুধ এটা, খাওয়ার সাথে সাথে ঘুমে কাঁদ। মেহরুন মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে কণ্ঠে বিষাদ ঢেলে বলল, ঘুমের ওষুধ না বিষ খাইয়ে মারতে চাইছেন? আদৃশ হোঁচট খায় মেহরুনের কথা শুনে। কয়েক মুহূর্ত ব্যাপী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মেহরুনের দিকে। গলা খাকারি দিয়ে মেহরুনের চোখে চোখ রেখে বলল, বিষ খাইয়ে যদি মারতেই চাইতাম তবে আগেই মারতাম, এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করে ঘরে তুলতাম না। মেহরুন কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে গলায় পানি ঢেলে ঔষধটা গিলে ফেলে। তা দেখে আদৃশ স্মিত হাসে। মেয়েটা বড্ড তেরা স্বভাবের, এর সাথে স্বাভাবিকভাবে কথা বললে শুনবে না, তাই তেরাভাবেই কথা বলতে হবে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে আদৃশ। মনে মনে বলে, যার জন্য করলাম চুরি সেই কিনা বলে চোর। প্রিয় বড় বোনের বিয়ে উপলক্ষে চারদিকে আয়োজনের সরাসরি। সবাই যে যার মতো ব্যস্ত হাতে নিজেদের কাজ সামলাচ্ছে। জনসমাগমে যেন গিজগিজ করছে চারপাশ। ম্যাজেন্টা কালারের লেহেঙ্গা পরে সিঁড়ি বেয়ে নামে মেহরুন। লেহেঙ্গাতে বাড়ি কার্য করা, মুখে হালকা মেকআপ, এতেই যেন মিষ্টি লাগছে মেহরুনকে। সিঁড়ি দিয়ে গট গট করে নেমে এসে ফারজানাকে জড়িয়ে ধরে মেহরুন। আজ ফারজানারই বিয়ে। মেহরুনের দুঃসম্পর্কের এক কাজিন হয় ফারজানা। তার বিয়ের জন্যই তো এত আয়োজন। দূর হতে মেহরুনকে দেখে মুগ্ধ নয়নে মেয়েটা আসলেই মনোমুগ্ধকর। মেহরুনের হাস্যোজ্জ্বল চেহারার কয়েকটা ছবি ক্যামেরাবন্দি করে নেয়। বিয়ের কার্যক্রম শেষ হতে হতে প্রায় বেশ রাত হয়ে যায়। পৃথিবীর বুকে আশ্রে পড়ে আঁধার, কিন্তু রং বেরঙের লাইটিংয়ের কারণে আলোয় মুখরিত হয়েছে চারপাশ। ফারজানা বিদায় নিল খানিকক্ষণ আগেই। বিদায়বেলা মেয়েটা কি কান্নাকাটি না করলো। মেহরুনকে দেখে বড্ড খারাপ লাগে। তার চোখেও অশ্রু টলমল করে। মনে মনে বলে, আমি কখনো বিয়েই করব না। বিয়ে সম্পন্ন হতে অনেকটা রাত হয়ে যাওয়ায় মেহরুনটা সিদ্ধান্ত নেয় ফারজানাদের বাড়িতে আজ রাতটা থেকে পরদিনই চলে যাবে। সবাই গোছগাছে ব্যস্ত বলে মেহরুন একা হয়ে পড়ে। মেহরুনের মন খারাপ থাকায় সে ছাদের দিকে পা বাড়ায়। রাতের পরিবেশটা নিছকই মন্দ নয়। মেহরুনের ভালোই লাগছে আকাশের ঝিলিমিলি তারাগুলো দেখতে। পাশে কারো উপস্থিতি টের পেতেই দর ফুরিয়ে ওঠে। সেদিক দৃষ্টি নিক্ষেপ করে মেহরুন। আকাশের দিকে তাকিয়ে থেকেই মেহরুনের উদ্দেশ্যে আদৃশ বলে ওঠে, আমি রীতিমতো রক্তে মাংস করা একজন সাধারণ মানুষ। আমাকে দেখে ভয় পাওয়ার আদৌ কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। মেহরুন হাফছেরা বাঁচে। সত্যি ভয় পেয়ে গিয়েছিল সে। কণ্ঠে কিছুটা খাদে নামিয়ে বলল, আপনি যে রক্তে মাংস করা মানুষ সেটা তো দেখতেই পাচ্ছি, এটা আবার বলে বেড়ানোর কি আছে? আমি তো ভেবেছিলাম আমার পাশে কোনো প্যাঁচা ট্যাঁচা এসে বসেছে হয়তো। শেষোক্ত কথাটি মেহরুন ব্যঙ্গাত্মকভাবে বলে। আদৃশ এবার ভুকুচকে তাকায় মেহরুনের দিকে, বলে ওঠে, মানে আমাকে দেখলে কি তোমার প্যাঁচা মনে হয় মেহরুন? আমি কিন্তু আপনাকে মিন করে বলিনি। এখন যদি নিজের গায়ে কথা মাখান তো আমি কি বলতে পারি বলুন? মেহরুন শব্দ করে হেসে ওঠে। মেহরুনের হাসির ঝংকারে মুখরিত হয় চারপাশ। প্রতিদ্বন্দ্বিত হয় হাসির শব্দ বারবার।
হাসির শব্দে তবদা খেয়ে যায় আদ্রিস। আদ্রিসকে মেহরুনের দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে হাসি থামায় মেহরুন। হাত বাড়িয়ে প্রশ্ন করে, কি দেখেছেন এভাবে তোমাকে? আদ্রিস সোজাসাপটা উত্তর মেহরুন বিষম খায়। সেই সাথে তার মুখশ্রীতে কিছুটা লাল আভাও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ চুপ করে থেকে মেহরুন প্রশ্ন করল, আচ্ছা আপনি এখানে কেন? তুমি যে কারণে এসেছো আমিও ঠিক সেই কারণে এসেছি। ফারজানা আপু কী হয় আপনার? আমার বোনের ফ্রেন্ড। আচ্ছা আলবি কোথায়? ভাইয়া নিচে আছে হয়তো। মেহরুন আদ্রিসকে ছাদে দাঁড়িয়ে একসাথে কথা বলতে দেখে রাগে গা জ্বলে ওঠে যারার। গটগট পায়ে ওদের দিকে এগিয়ে আসে যারা। মনে মনে রাগ হলেও মুখে হাসি ফুটে আদ্রিসের গা ঘেঁষে দাঁড়িয়ে যারা বলে ওঠে, আরে আদ্রিস ভাইয়া যে, তো দিনকাল কেমন চলছে আপনার? আচমকা যারাকে নিজের গা ঘেঁষে দাঁড়াতে দেখে আদ্রিস কিছুটা ইতস্তবোধ করে সরে দাঁড়ায়। তাদেরকে মেহরুন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আদ্রিসের দৃষ্টি এড়ায় না তা। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে প্রত্যুত্তরে বলল, এই তো চলছে, চলার মতো। এমন বললে কি করে হয়? বিয়ে করবেন কবে? বাই দ্য ওয়ে, আপনি মেহরুন আপের সাথে কি বলছিলেন? প্রেম টেম করছেন নাকি আপনারা? আদ্রিস মেহরুন দুজন দুজনের দিকে তাকায়। মেহরুন যারার কথা শুনে রেগে যায়, বলে ওঠে, কী সব যাতা বলছিস তুই? কথাবার্তা একটু ঠিক করে বলবি, তা না হলে থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। মেহরুনের কথা শুনে চোখে পানি চলে আসে যারার। সিসকাদুনি গলায় বলল, আদ্রিস ভাইয়ের সামনে তুই আমাকে এভাবে অপমান করতে পারলি আপি? বলেই কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে চলে যায় যারা। চাচাতো বোন হয়েছে তো কী হয়েছে, যারা এর শোধ নিয়েই ছাড়বে। তার জন্য যা করা প্রয়োজন সে তাই করবে। মেহরুন আরও এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। আদ্রিস মেহরুনের চলে যাওয়ার পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে নিজের রুমের পথে পা বাড়ায়। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল মেহরুন। এমন সময় লাবিবা রহমান রুমে প্রবেশ করে কোনো বলিতে ছাড়াই বললেন, আমি যেন তোমায় আর আদ্রিসের সাথে কথা বলতে না দেখি। মায়ের হঠাৎ এমন কথাতে মেহরুন ব্রুকুচকে মায়ের দিকে তাকায়। কই, এর আগেও তো আদ্রিসের সাথে কথা বলেছে, তখন তো তিনি কিছু বলেননি। আর মেহরুন তো আদ্রিসের সাথে এমন কোনো কথা বলেনি যা সন্দেহ করার মতো। তবু কিছুটা দ্বিধা নিয়ে বলল, কেন মা, কী হয়েছে? আমি কথা বলতে নিষেধ করেছি, ব্যাস এই পর্যন্তই। আমার কথা যেন কোনো হেরফের না হয়। বলে তিনি মেহরুনের রুম থেকে বেরিয়ে যান। মেহরুন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মায়ের যাওয়ার পানে। মেহরুন আর এক মুহূর্ত দেরি না করে আদ্রিসের রুমের দিকে পা বাড়ায়। দরজায় নক করার সাথে সাথে আদ্রিস দরজা খুলে দেয়। মেহরুনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে অবাক হয়ে বলে, কী ব্যাপার, তুমি আমার রুমের সামনে এত রাতে কেন? কোনো এমার্জেন্সি? আপনি কি মাকে কিছু বলেছেন? আমি আমি কি বলতে যাব আন্টিকে? কেন, কি হয়েছে? না মানে কিছু না, কিছু তো একটা হয়েছেই, সত্যি করে বলো। মা আপনার সাথে কথা বলতে নিষেধ করে গেলেন। হঠাৎ আদৃশভাবে কিছু সময় ভেবে বলল, তোমার চাচাতো বোন যারা বলেছে হয়তো আমরা নাকি প্রেম করি। ব্যঙ্গাত্মকভাবে বলে হেসে উঠে আদৃশ। আদৃশ ব্যাপারটাকে নিছক মজা হিসেবে নিলেও মেহরুনের সন্দেহ হয় যারাকে। মেহরুন আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকারে প্রগাঢ় কালো ছায়া দুটি সরে আসে। আদৃশের দৃষ্টিগোচর হয় না। ছায়া মানবদের সে ঠিকই চিনতে পেরেছে। মুখে তার বাঁকা হাসি ফুটে ওঠে। দরজা আটকে শীষ বাজতে বাজতে শুয়ে পড়ে সে। পরদিন মেহরুনদের গোছগাছ করে বেরোতে বেরোতে বিকেল হয়ে যায়। এর মধ্যে আদৃশ মেহরুনের চোখাচোখি হলেও মেহরুন বরাবরের চোখ সরিয়ে নিয়েছে। একবারও কথা হয়নি। লাবিবা রহমান চোখে চোখে রেখেছেন আলভির জোড়াজুড়িতে। আদৃশ ওদের সাথে এক গাড়িতে যেতে বাধ্য হয়। হাজার হোক বাল্যকালের বন্ধুর কথা ফেলা যায় না। গাড়ি চলতে চলতেই হঠাৎ আলভি গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামাতেই আলভি আদৃশকে নিয়ে চায়ের দোকানের সামনে হাজির হয়। খুব জোর খেতে পেয়েছে রে ভাই, চল কিছু খাই। আলভির কথা মতো আদৃশ সায় দেয়। মেহরুন যারা ওরা সবাই গাড়ি থেকে নেমে আসে। যারা কালকের পরে আর মেহরুনের সাথে কথা বলেনি। মেহরুনেরও আর ইচ্ছে করলো না। মেহরুন আলভির পাশে গিয়ে বসে। আলভি মেহরুনের হাতে একটা বিস্কুট ধরিয়ে দেয় বলে, নে বিস্কুট খা। মেহরুন কোনো কথা না বলেই বিস্কুট খায়। এর মধ্যেই প্রায় সন্ধে নেমে পড়ে। আলভির একটা জরুরি ফোন আসায়
সে তড়িঘড়ি করে উঠে যায়। মেহরুন আর আদৃশ দুজনে বসে থাকে। এটা থেকে মেহরুন উঠতে নিলেই আদৃশ পিছন থেকে ডাক দেয় মেহরুনকে। মেহরুন পিছন ফিরে তাকায়। আদৃশ কোনো কথা না বলে এগিয়ে আসে মেহরুনের দিকে। মেহরুনের খুব কাছাকাছি আদৃশ এসে দাঁড়াতেই মেহরুন ঘাবড়ে যায়। কাঁপা কণ্ঠে বলে, কী হয়েছে আপনার? কিছু বলবেন? না বললে আমি যাই। মা দেখলে কিন্তু। মেহরুনের দিকে আদৃশের দৃষ্টি গভীর। মেহরুনের পরের কথা শেষ করতে না দিয়েই এক হাতে মেহরুনকে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। ঘটনার আকস্মিকতায় মেহরুন চমকে ওঠে। পেছন থেকে শুনতে পায় মায়ের চিৎকার। গালে এক হাত রেখে মেহরুনের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে এতক্ষণ যাবৎ উক্ত ঘটনাগুলোই স্মৃতিচারণ করছিল আদৃশ। জ্যোৎস্নার আলোয় মেহরুনের ঘুমন্ত মুখশ্রী বড্ড নিষ্পাপ আর মায়াবী দেখাচ্ছিল, যা বরাবরের মতো এবারেও আদৃশকে মুক্ত করেছে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মেহরুনের নিষ্পাপ মুখখানার দিকে। মনে মনে আদৃশ বলল, আমি এভাবেই তোমার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে চাই এক জনম। আঁধারের পর পৃথিবীর বুকেতে ঘটেছে আলোর সঞ্চার। গাছের সবুজ পাতায় পড়া ফোঁটা ফোঁটা শিশির জলের উপর পড়েছে আলোর কণা। তাতে যেন মুক্তের মতো ঝিলমিল করছে শিশির কণাগুলি। চারপাশে পাখ পাখালিরা কিচিরমিচির করছে। ভোর হয়েছে খানিকক্ষণ আগেই। জানলার ফাঁক দিয়ে এক ফালি রৌদ্র এসে আছড়ে পড়ে মেহরুনের চোখের মুখে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সে। আড়মোড়া ভেঙে উঠে বসে হাই তুলতে তুলতে। মাথাটা এখনও ঝিমঝিম করছে তার। ঘুমের রেশটা কাটেনি এখনও। ঘুম ঘুম চোখে আদৃশকে আরামে ঘুমিয়ে থাকতে দেখে মেহরুনের রাগ হয়। দাঁতে দাঁত চেপে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে এখন নিজের ঘুমানোর দ্বারাও দেখাচ্ছি মজা। হঠাৎ ওই পাশে থাকা পানির জগের দিকে নজর পড়তেই মুহূর্তে বাঁকা হাসি ফুটে ওঠে মেহরুনের। গুনগুনিয়ে গান গাইতে গাইতে আদৃশের মুখের উপর ধাম করে পুরো জগের পানি ঢেলে দেয়। আঁখিজোড়া সবেমাত্র লেগে এসেছিল, হঠাৎ মুখের উপর ঝপঝপ করে পানি পড়ায় ধরফরিয়ে উঠে বসে আদৃশ। মেহরুনের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। আদৃশ একদৃষ্টে তাকিয়ে থাকে মেহরুনের দিকে। কিছুক্ষণ এক হাত দিয়ে মুখের উপর থাকা পানির ঝাপটা দেয় মেহরুনের মুখে। মেহরুন চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। মেহরুন কিছু বলতে যাওয়ার পূর্বেই এক হাত টান দিয়ে মেহরুনকে একদম নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। মেহরুন হকচকিয়ে উঠে আদৃশের এমন কাণ্ডে। আদৃশের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য ছটফট করে। বুকে কুল ঘুষি দেয় অনবরত, কিন্তু কোনো লাভ হয় না। মেহরুনের গালে হাত দিয়ে হালকা করে চেপে ধরে আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নাস্তানাবুদ করতে গিয়ে নিজে তো সকাল সকাল নাস্তানাবুদ হয়ে গেলে, যা পারো না তা করতে যাও কেন? মেহরুন হাত পা ছোটাছুটি করে বলতে থাকে, ছাড়ুন ছাড়ুন আমাকে। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে আদৃশ ছেড়ে দেয় মেহরুনকে। হাফ ছেড়ে বাঁচল মেহরুন। দরজা খুলতে খুলতেই আদৃশ হেসে বলে ওঠে, নেক্সট টাইম আর এমন দুঃসাহস দেখো না মেহরুন। ভাগ্য ভালো ছিল তাই। এখানকার মতো হয়নি, সারা পেয়ে গেলে এরপর কিন্তু আরও সারা পাবে না। দরজা খুলতেই দেখে অরণি হাজির। অরণিকে দেখতে মুখে হাসি ফুটে ওঠে আদৃশের। হাত ধরে টেনে এনে বসায় অরণিকে, সেই সাথে নিজেও বসে পড়ে অরণির পাশে। মেহরুন উৎসুক হয়ে দেখে আদৃশটা দেখে সূক্ষ্ম হাসে। অরণি মেহরুনের দিকে এক পলক তাকিয়ে মুখটা ভার করে বলল, ঘরে নতুন বউ এলে নাকি বোন হয়ে যার পর বোন পর হয়ে যায়। বিয়ে করে নতুন বউ নিয়ে সোজাসাপটা নিজের ঘরে চলে এলি। বউ এনেছিস নিজে দেখার জন্য, আমি তো তোর কেউ হই না। এজন্য তো আমাকে একবারও বলার বা দেখানোর প্রয়োজন বোধ করলি না। আমি যদি এখনও না আসতাম তাহলে তো আর দেখাই পেতাম না তোদের। এতটুকু বললে থামল অরণি। মেহরুনের বুঝতে অসুবিধা হয় না অরণি আদৃশের বড় বোন। আদৃশ মুচকি হেসে বলে, আসলে আপু হয়েছে কি? আদৃশকে পুরো কথা বলতে না দিয়ে মেহরুন বলে উঠল, কোনো মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে তার পরিবার থেকে আলাদা করে ভুলিয়ে বালিয়ে বিয়ে করাটা কতটুকু যুক্তিসঙ্গত বলতে পারেন আপু? অরণি বুঝতে পারে না মেহরুনের কথার মর্মার্থ, তাই সে ব্রকুচকে তাকিয়ে বলে, কি হয়েছে পরিষ্কার করে বলো। আদৃশ চোখের ইশারায় মেহরুনকে নিষেধ করে কিছু না বলতে। তাদেরকে মেহরুন ভ্রুক্ষেপ না করে ক্রোড় হেসে জবাব দেয়, আপনার ভাই কিন্তু আমার ঠিক এভাবে বিয়ে করেছে আপু। এজন্য হয়তো লজ্জায় আপনার সাথে ফেস করাতে চায়নি।
মেহরুনের কথা শুনে অর্ণি তাকায় আদৃশের দিকে। অর্ণি এবার কিছুটা আঁচ করতে পেরেছে সন্দেহান চিত্তে শুধায়, ও যা বলছে তা কি সত্যি আদৃশ? আদৃশ কটমট করে তাকায় মেহরুনের দিকে। আদৃশ উঠে চলে যেতে নিলেই অর্ণি জোর গলায় বলে ওঠে, কোথাও এক পাও রাখবি না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যা। আদৃশ পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, মেহরুনের কথায় কান দিও না আপু। পরিবার ছেড়ে নতুন পরিবেশে এসেছে, এজন্য হয়তো মাথার ব্যায়াম হয়েছে। আমি ফিরে ওকে চেক করব, চিন্তা করো না। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করেই অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে। অরণি আশাহত হয়, এই প্রথম তার ভাই এর এমন আচরণ। অজান্তেই অরণের চোখে অশ্রুকণা জমা হয়। হাত ধরে মেহরুনকে কাছে টেনে বলল, চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। ও যে জন্য এসেছিলাম, এই নাও আমার মায়ের হাতের বালা। মায়ের ইচ্ছে ছিল ছেলের বউকে নিজ হাতে পরিয়ে দিবেন, কিন্তু তার হলো কই, মা গত হয়েছেন কিছুকাল আগেই। কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ে অরণি। মেহরুন সাদরে গ্রহণ করে বালাখানা, হাতটা অরণির দিকে বাড়িয়ে দিয়ে আবদারের সহিত পরিয়ে দিতে বলল। মুচকি হেসে অরণি মেহরুনকে পরিয়ে দিল বালাটা। মেহরুন বুঝতে পারে আদৃশ খারাপ হলেও অরণি খারাপ নয়, তবে আদৃশকে সে প্রতি পদে পদে হেনস্থা করবে বলে মনে মনে পণ করে। বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের চেম্বারে এসে হাজির হয়েছিল আদৃশ। কয়েকটা রোগী দেখার পর এখন আর ভালো লাগছে না। ক্লান্তিতে চোখের পাতা ভার এসে তার, তাই চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে নেয় সে। ঠিকমতো ঘুম না হওয়ার কারণে মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। এমন সময় অ্যাসিস্ট্যান্ট রফিক এসে বলল, মে কামিন স্যার? আদৃশ চোখ বন্ধ রেখে বলল, কিছু বলবে রফিক? স্যার আপনার সাথে একজন দেখা করতে চাচ্ছে। আমি অনেকবার বলেছি আপনি ব্যস্ত, কিন্তু সে মানতে নারাজ। যেই হোক না কেন আমি এখন কারোর সাথে দেখা করব না। রফিকে সরিয়ে মেইলি গলায় একজন এসে বলল, আমার সাথেও কিনা? আদৃশ চোখ মেলে তাকায় সেদিকে। যারাকে এই সময় দেখে আদৃশ বুকুচকে ফেলে গম্ভীর গলায় শুধায়, এখানে কেন তুমি? কেন আমি আসতে পারি না বুঝি? আদৃশ ওতে কোনো জবাব মেলে না। যারা মুখে হাসি নিয়ে বলল, আদৃশ ভাইয়া, আপনি আমার যা উপকারটাই না করলেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনার সাহায্য ব্যতীত আমি কিছুতেই আমার পথের কাটা মেহরুনকে সরাতে পারতাম না। আদৃশ বিরক্ত ভঙ্গিতে বলল, তোমার কথা শেষ হয়েছে, এবার আসতে পারো, আমার কাজ আছে। যারা কাঁদো কাঁদো মুখ করে বলল, এভাবে কেন বলছেন ভাইয়া? আচ্ছা একটা প্রশ্ন ছিল, আপনি মেহরুনকে বিয়ে কেন করলেন? কথা তো ছিল ওকে বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়া। তাহলে আমার পার্সোনাল লাইফ আমি বুঝবো, আমি কাকে বিয়ে করব আর কাকে করব না, তার কৈফিয়ত নিশ্চয় আমি তোমাকে দিতে বাধ্য নই। যারার মুখটা একেবারে চুপসে যায়। তার ভাবনা ছিল মেহরুনকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অর্ধেক সম্পত্তির মালকিন হবে, আর সেই সাথে আদৃশকে বিয়ে করে তার অর্ধাঙ্গিনী হবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ করলো কই? প্ল্যান মাফিক আগাতে গিয়ে মেহরুনকে হঠাৎ আদৃশের বিয়ে করে নেওয়ার মাঝপথে বাধা সাধল আদৃশ। একেবারে সব আশায় জল ঢেলে দিল আদৃশ। যারা কাঁদো কাঁদো মুখ করে নিঃশব্দে প্রস্থান করে। আদৃশ টেবিলের কার্নিশে মাথা ঠেকিয়ে চোখ বুজে বসে থাকে। কিছু একটা চিন্তা করে সে ক্রুদ্ধ হাসে, মনে মনে বলে, তুমি নিশ্চয়ই আমার চেয়ে বুদ্ধিমান নও। অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ায় ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে যেতে হয়েছিল আলভিকে। বেশ রাত হয়ে যাওয়ার রাতটা নিকটস্থ এক কলিগের বাসাতে কাটাতে হয়েছে তাকে। কলিগের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের টুকটাক কাজ সেরে একেবারে বিকেলের দিকে ফিরে আসে নিজ বাড়িতে। সে আজ অন্য দিনের তুলনায় বাড়ির পরিবেশটা কেমন থমথমে, অথচ এ সময় তো সাধারণত হই হই পড়ে যায়। এ বিষয়টা বড় অবাক করে আলবিকে। ব্যাগটা নিজ কক্ষে রেখে হাত মুখে ধুয়ে ফ্রেশ হয়ে নেয় আলবি। মেহরুনের রুমের সামনে গিয়ে থমকে যায়। রুমটা ফাঁকা পড়ে আছে, জিনিসপত্র সব একেবারে অগোছলো, অথচ এই রুমটা সবসময় পরিপাটি থাকতো। আর মেহরুন তো সাধারণত বিকেলের দিকে নিজ কক্ষে পড়ে। আলবি প্রতিদিন এসে দেখে মেহরুন পরে ফাঁকি দিচ্ছে কিনা। তাহলে আজ হঠাৎ কী হলো? এসব ভাবতে ভাবতেই হারছিল আলবি। হঠাৎ ধাক্কা খায় যারার সাথে। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে আলবি দমকের সুরে বলে ওঠে, দেখে শুনে চলতে পারিস না নাকি? যারা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, আমি আবার কি করলাম? তুমি তো অন্যদিকে তাকিয়ে হাঁটছিলে ভাইয়া। আলবি কোনো উত্তর দেয় না। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই যারা বলে ওঠে, কাকে খুঁজছিলে ভাইয়া? মেহরুন আপিকে নিশ্চয়ই।
আলবি পেছন ফিরে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। যারা মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, তার দেখা আর পাবে কিভাবে, সে তো এখন তার শ্বশুরবাড়িতে। আলবি অবাক হয়ে যায়, ব্রুকুসকে বলে, কি বলছিস, পরিষ্কার করে বল তো। মেহরুন আপের বিয়ে হয়ে গেছে এই তো গতকালই। আলবি চমকায়, চিৎকার করে বলে, কি, মেহুর বিয়ে হয়ে গেছে আর আমি ভাই হয়েও জানতে পারলাম না? মানে কি এসবের? আলবি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা মা বাবার রুমের সামনে চলে যায়। যারাও আলবির পিছন পিছন গিয়ে দাঁড়ায়। তাদের রুমের দরজা বন্ধ। বেশ কয়েকবার কড়া নাড়ে, কিন্তু কোনো সারা শব্দ মেলে না। হতাশ হয়ে ফিরে চলে আলবি। সব কেমন যেন ওলটপালট লাগছে তার কাছে। পুনরায় যারাকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা, কার সাথে বিয়ে হয়েছে মেহুর? কেন, তোমার বাসপানকা পিয়ারি বন্ধু আদৃশ ভাইয়ের সাথে, জানো না তুমি? কথাটা বলে বেঞ্চি কেটে চলে যায় যারা। আলবি রেগে যায় প্রচণ্ড। বন্ধুত্বের মর্যাদা এভাবে ক্ষুণ্ণ হবে সে কখনো ভাবেনি। আর আদৃশ যে এমন করে বসবে তাও তার কল্পনার বাইরে ছিল। আর কিছু না ভেবে এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় আদৃশের বাড়িতে। গোধূলি লগ্নে চেম্বার থেকে ক্লান্ত শরীরে ফিরে আসে আদৃশ। বাড়িতে প্রবেশ করতে করতে দেখল আলবি, অরণি, মেহরুন থমে থমে মুখে বসে আছে। প্রথমে আলবিকে এখানে দেখে অবাক হয়ে, পরে করে আদৃশ ওদের দিকে এগিয়ে আসতে আসতে আলবির দিকে লক্ষ্য করে মুচকি এসে বলল, আরে ইয়ার, কী অবস্থা তোর? কোথায় ছিলি তুই? এত ব্যস্ত ছিলাম যে তোকে কিছু বলার সময় হয়ে ওঠেনি রে। এতটুকু বলে শেষ করার আগেই আলবি হাত নাড়িয়ে থামতে বলে। আদৃশের মুখোমুখি দাঁড়িয়ে ক্রুদ্ধ গলায় বলে ওঠে আলবি, তোকে বিশ্বাস করেছিলাম আর তুই তার প্রতিদান স্বরূপ ঠকিয়েছিস। লজ্জা করলো না আমার বোনের দিকে নজর দিতে? আমার নিষ্পাপ বোনটাকে মিথ্যে অপবাদ দিয়ে তোর বিবেকে বাঁধেনি? তোর যখন আমার বোনকে এতই পছন্দ তাহলে আমাকে বলতে পারতিস। তা না করে তুই কেন ছল চাতুরের আশ্রয় নিলি? আদৃশ অপরাধীর ন্যায় মাথা নিচু করে নেয়। কণ্ঠে কিছুটা খাদে নামিয়ে বলল, তুই আমার পুরো কথাটা শোনালবি, তাহলে তুই বুঝতে পারবি। তোর আর কী কথা শোনার আছে, ঠকবাজ, জোচ্চোর, বেঈমান। বন্ধুত্বের মর্যাদা রাখতে জানিস না, আবার আসিস কথা বলতে। তুই ভুল বুঝছিস আমাকে। আদৃশ কথাটা শেষ করার পূর্বে ঠাস করে থাপ্পড় বসে দেয় আদৃশের গালে আলবি। আদৃশ গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে আলবির দিকে। নিজ কক্ষে অনবরত পায়চারি করে চলছে যারা। কিছুক্ষণ পর দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। নাজিয়া সুলতানা মেয়ের এমন পায়চারি মনোভাব দেখে বিরক্তি সহিত বলল, কী হয়েছে, এমন পায়চারি কেন করছিস? যারা মায়ের দিকে ফিরে তাকায় ক্রন্দনরত সুরে বলে, ভাবলাম মেহরুনকে এ বাড়ি থেকে বের করে দিতে পারলে তবে হয়তো শান্তি মিলবে, কিন্তু আরও উল্টো ঝামেলা এসে জুড়ে বসলো। চিন্তিত সহিত নাজিয়া সুলতানা বলল, কী ঝামেলা বাঁধলো আবার? ঝামেলাটা আদৃশ ভাইয়া পাকিয়েছে। কথা ছিল মেহরুনকে এ বাড়ি থেকে চলাকলা কৌশল করে বের করে দেওয়া, কিন্তু সে তো উল্টো মেহরুনকে বিয়ে করে বসলো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল আদৃশ ভাইয়া। আদৃশ ভাইয়ের মনে মনে যে এসব চলছিল এ জানলে আমি কখনোই আমার পরিকল্পনার কথা তাকে বলতাম না। জানো মা, আজ সকালে আদৃশ ভাইয়ের চেম্বারে গিয়েছিলাম। ভাইয়া আমায় অপমান করে বের করে দিয়েছে। সব মেহরুনের জন্য হয়েছে। কি হবে এখন আমার মা? আদৃশ ভাইয়াকে আর এজন্যমেও পাওয়া হলো না আমার। বলে কান্নায় ভেঙে পড়ল যারা। নাজিয়া সুলতানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মাথায় তার ভিন্ন পরিকল্পনা চলছে। কিছুটা ভেবে তিনি হঠাৎ হেসে ওঠেন। যারা কন্দনরত অবস্থায় তার মায়ের দিকে অবাক হয়ে তাকায়। নাজিরা সুলতানা ক্রোধ হেসে বলে ওঠেন, আদৃশ তোর হয়নি তো কী হয়েছে, আলবি আছে না? যারা অবাক হয়ে বলে ওঠে, সি মা, এসব কি বলছো তুমি? আলবি ভাইয়া আর আদৃশ ভাইয়া কি এক হলো নাকি? ছোটোবেলা থেকে আলবি ভাইকে নিজের ভাইয়ের মতো মনে করে এসেছি। তো কি হয়েছে? আলবি তো তোর আপন ভাই না, তোর চাচাতো ভাই হয়। তো বৌমা? নাজিয়া সুলতানা বেশ বিরক্তি নিয়ে বললেন, আমি তোর মা, তাই তোর থেকে বুদ্ধিও আমার বেশি। যা বলছি তাই চুপচাপ শোন, কথার মধ্যে কথা বলবি না একদম। যারা চুপ হয়ে বসে থাকে। নাজিরা সুলতানা পুনরায় বলতে শুরু করলেন, শোন, আদৃশের থেকে আলবির সম্পদ কিন্তু কোনো অংশে কম নয়। মেহরুন তো চলেই গেছে, আলবি এবার পুরো সম্পদ পাবে। ওকে বিয়ে করলে তুইও ওর পুরো সম্পদের অংশীদার হবি। তারপর না হয় আলবিকে সরিয়ে ফেলে আদৃশকে বিয়ে করলি, তখন তো তুই এই পুরো সম্পদের মালকিন হয়ে যাবি আর আদৃশকেও পেয়ে যাবি। আদৃশকে পেয়ে যাবে এই কথাটা শুনে যারা চোখ মুখ চিকচিক করে ওঠে।
চোখের পানি দুহাত দিয়ে মুছে নেয়, পরক্ষণে কিছু একটা ভাবতেই মুখে আবার আদার নেমে আসে তার। নাক টেনে নিয়ে চিন্তিত সুরে শুধায়, কিন্তু মেহরুনকে যদি আদ্রেশ ভাইয়া ছাড়তে না চায় তখন কি হবে? নাজিয়া সুলতানা মুচকি হেসে বলে, তুই কি মেহরুনের থেকে কম সুন্দরী নাকি? শোন, পুরুষ মানুষ সৌন্দর্যের পূজারী হয়, বুঝলি? আর মেহরুনের নামে তো কোনো সম্পদ নেই। আলবিকে বিয়ে করে যখন ওকে পথ থেকে সরিয়ে ফেলবি তখন তো সব সম্পত্তির মালকিন তুইই হবি। তখন দেখবি আদ্রিস এমনিতেও পাত্তা দিবে তোকে। মায়ের কথা শুনে যারা হেসে ওঠে তারা মেতেছে এক ঘৃণ্য ষড়যন্ত্রে। এই ষড়যন্ত্র থেকে কি আদৌ মুক্তি মিলবে আদ্রিস, মেহরুন আর আলবির, নাকি ওদের ঘৃণ্য ষড়যন্ত্রের কবলে পড়ে তিনজনের জীবনই দুর্বিষহ হয়ে উঠবে চলবে? প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।